সম্মানিত নেতৃবৃন্দ, আমিনুল হক এফসিএ চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব, শরাফত আলী সবু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং আমাদের বাবুল ভাই সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজ সহ সকলকে আমি, সদরুজ্জামান অনেকেই আছে, কি আমার সরোয়ার, মানে যাদের নাম বলতে পারছি না সবাইকে জানাচ্ছি আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের একজন সাথী পৃথিবী থেকে চলে যাওয়া নিয়ে এই দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আপনাদের দোয়া আল্লাহ নিশ্চয়ই গ্রহণ করবেন। আপনাদের সতীর্থের এই জন্য যে আপনাদের স্মরণ, এটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। সেদিন 7ই নভেম্বর শহীদ জিয়ার মাজারের সেই প্রচণ্ড ভিড় এবং ভ্যাবসা গরমের মধ্যে অসুস্থ হয়ে পৃথিবী থেকে চলে যায় কামরুজ্জামান জাপান। অপেক্ষাকৃত আমাদের চাইতে তো কম বয়স, তরুণ, এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়। একটা দীর্ঘ সংগ্রামের পর কেবল একটি স্বস্তির জায়গা, একটি সুস্থির পরিস্থিতির মধ্যে হলেও আপাতত আমরা কিছুটা ভালো বোধ করছি। কমপক্ষে পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পর আর আশঙ্কা থাকে না যে সামনে পিছনে ডিবির গাড়ি আছে কিনা, কালো কাজ ঢাকা মাইক্রোবাস আছে কিনা, এটা আর তাকিয়ে দেখতে হয় না। এখানে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের ওই সময়ের অনেক সহায়তার সৈনিক। তারা যখন কোনো উপায় পেতাম না তখন তাদেরকে অনুরোধ করতাম যে আমাদের এই ছোট ভাইদেরকে একটু আপনারা পার করে নিয়ে যান আপনাদের গাড়িতে, যাতে বোঝায় যে সাংবাদিক যাচ্ছে। অথবা যখন পুলিশ গোলাগুলি করে অসংখ্য নেতাকর্মীকে আহত করত, তখন হাসপাতালে যাওয়ারও অধিকার রাখেনি শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী। তখন সাংবাদিক ভাইদের অনুরোধ করতাম আপনাদের গাড়িতে কমপক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল পর্যন্ত একটু পৌঁছে দিন। এই কাজগুলো আপনারা করেছেন। সেই পরিস্থিতির থেকে তো কিছুটা উত্তরণ আমাদের ঘটেছে। আমরা এই মুহূর্তে অকারণে কেউ পৃথিবী থেকে চলে যাক কোনো গুরুতর অসুস্থ ছাড়াই, সেটা যেন না হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে সবাই প্রার্থনা করি। আমাদের সংকট কাটলেও কিন্তু আশঙ্কা এখনো কাটেনি। প্রতিনিয়ত আমরা চক্রান্তের গন্ধ পাই এবং শব্দ শুনি। যে ব্যক্তিটি নির্দয় দুঃশাসনের চালিয়েছেন তিনি পার্শ্ববর্তী দেশে আছেন এবং সেখান থেকে মাঝে মাঝেই তার আওয়াজ পাওয়া যায় এবং সে আওয়াজও কিন্তু কোনো সহানুভূতির আওয়াজ না, সহমর্মিতার আওয়াজ না, অনুতপ্ত হওয়ার আওয়াজ না, বরং তার নেতাকর্মীদের প্রতি এই আদেশই আসে। আমরা যতটুকু ভাইরাল হওয়া তার শব্দ শুনি, সেটা হচ্ছে প্রতিশোধ দেওয়া, হাত পুড়িয়ে দেওয়া, প্রতিহত করা। তিনি যে এত অন্যায় করেছেন, তিনি যে গোটা দেশকে এক ভয়ঙ্কর প্রেত পুরীতে পরিণত করেছেন, পিশাচ দ্বীপে পরিণত করেছেন, এই জন্য ওনার কোনো অনুশোচনা নেই। উনি
তার স্বর্গরাজ্য থেকে তিনি স্বর্গ থেকে বিদায় হয়েছেন, এই দুঃখ এবং মনোবেদনায় আবার তিনি ফিরে আসার নানা ফন্দি ফিকির করছেন, অনেক কথা বলছেন। কারণ আমি স্বর্গরাজ্য এই জন্য বলেছি, শেখ হাসিনার এটা তো স্বর্গরাজ্যই ছিল। এত লুটের টাকা, এত ব্যাংকের লুটপাটের টাকা, বিদেশ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণের প্রায় ৯৫% আবার পাচার করে দেওয়া, সব তো শেখ হাসিনার লোক, শেখ হাসিনার আশেপাশের লোক, তার ঘনিষ্ঠ জন, তার আত্মীয় স্বজনরাই এটা করেছে। সুতরাং এই স্বর্গরাজ্য হারানোর একটা মনোযন্ত্রণতা রয়েছে। এই কারণেই তিনি ফিরে পাওয়ার জন্য যত ধরনের চক্রান্ত, যত ধরনের ষড়যন্ত্র, নীল নকশা, সেটা তিনি করার চেষ্টা করে যাচ্ছেন। এই জন্যই আমাদের সতর্ক থাকতে হবে। গোপালগঞ্জ থেকে বাসে করে লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করতে চায়। ঢাকা শহরে যত তার ক্যাডার আছে, এই ক্যাডারদেরকে তো অস্ত্র শস্ত্র দিয়ে তিনি প্রতিপালন করেছেন বিগত 15-15.5 বছর। এদেরকে দিয়ে নূর হোসেন দিবসে একটা পরিকল্পিত নাশকতার চেষ্টা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, সারা ঢাকা শহরে নামবে। তো শেখ হাসিনা ভুলে গেছেন, ডাকাত, খুনি, সন্ত্রাসীরা বিপদের সময় আগায় না। এইটা যদি শেখ হাসিনা জানতেন তাহলে এত ভুল করতেন না। এটা যদি শেখ হাসিনা বুঝতেন যে সম্রাটরা যে বিপদের দিনে কখনোই তাকে রক্ষা করতে পারবে না, এই বোধ, এই শিক্ষা শেখ হাসিনার কোনোদিন ছিল না। কারণ তার আচরণটাই হচ্ছে অনেকটা সন্ত্রাসী টাইপের। যারা এগিয়ে আসে তারা হলো অনেকটা আদর্শবাদী হয়, তারা সন্ত্রাসী হয় না, আদর্শবাদী হয়। তারা অনেকটা নিরীহ প্রকৃতির হয়। তারা জোর করে কারো বাড়ি দখল করে না, কারো জমি দখল করে না, কারো সম্পত্তি দখল করে না। আর আপনি যাদেরকে পালন পোষণ করেছেন তারা তো সন্ত্রাসী। তারা বিশ্বজিৎকে হত্যা করে, তারা 3 তলা থেকে ফেলে দেয় আবরারের মতো মেধাবী ছাত্রকে, যারা স্কুলের ছাত্রদেরকে গুলি করতে দ্বিধা করেনি, এদেরকেই তো আপনি পালন করেছেন, এদের হাতেই অস্ত্র দিয়েছেন। ওরা কেন আপনার বিপদের সময় এগিয়ে আসবে? ওরা বিভিন্নভাবে চেষ্টা করছে যে কিভাবে আবার বিএনপির মধ্যে ঢুকে যায় এবং তাদের অস্তিত্ব রক্ষা করা যায়। এই জন্য আমরা বারবার, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান এই ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ঘাতক, আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বা কেউ এই দলের মধ্যে ঢুকতে পারবে না, নতুন করে এই দলের মধ্যে আসতে পারবে না। এদের 15-16 বছরের যে পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, অপরাধীদের বিচার হতে হবে। এরা নির্দ্বিধায় মানুষ হত্যার লাইসেন্স দিয়েছিলেন শেখ হাসিনা। তাই গণতন্ত্রের উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কথাটি এখানে নেতৃবৃন্দ বলেছেন যে তাকে সমর্থন করা হয়েছে, তার প্রয়োজনীয় সংস্কারের গুলোর সম্পন্ন করার কথা মেনে নিয়েছে রাজনৈতিক দলগুলো। কিন্তু যদি দীর্ঘদিন হয়, সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি, সেটা যদি অনিশ্চিত হয়, তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা শেখ হাসিনাকে বিতরণ করেছি বটে, বিদায় করেছি বটে, বিতাড়িত করেছি বটে, কিন্তু গণতন্ত্র তো এখনো আসেনি। জনগণের যে ভোট, সেই ভোটের মধ্যে দিয়ে সরকার আসা এবং একটি গণতান্ত্রিক চরিত্রের সংবিধান, একটি গণতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নির্বাচন কমিশন, এটা তো এখনো গঠিত হয়নি। এবং জনগণের কাছে জবাবদিহিমূলক প্রশাসন, পুলিশ, এটার জন্য তো সংস্কারের কথা বলা হয়েছে, তারা কমিশনও করেছে। কিন্তু এটা যদি খুব দীর্ঘমেয়াদী হয়,
তাহলে কিন্তু যারা চক্রান্তকারী তারা নানা বন্দি থেকে আটবে। আর আমি একটা কথা বলতে চাই, সেটি হলো যে পার্শ্ববর্তী দেশ, আমি আজকেও বলেছি আরেক জায়গায়, আবারও বলতে চাই, এই 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো কেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে প্রকাশ করছে না? এটা প্রকাশ করুন। এই চুক্তিগুলি জানতে চাই আমরা। ছিটে ফুটে যা জানতে পারছি সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর, সেটা তো অত্যন্ত বিপজ্জনক, সর্বনাশা। আদানির সাথে যে চুক্তি, এই চুক্তি কোনো স্বাধীন দেশের স্বাধীন সরকার, কোন গণতান্ত্রিক সরকার, সার্বভৌমে বিশ্বাসী কোন সরকার করতে পারে না। আপনি ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে রাষ্ট্র কি করে চুক্তি করে? আপনি প্রতিটা ইউনিট বিদ্যুতের দাম আদানি নেয় 12 টাকা, বাংলাদেশে যেটা উৎপাদন হয় সেটার দাম কম। এবং বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য যে হুমকি দিয়েছে একটা প্রাইভেট কোম্পানি, এটা কি হওয়া সম্ভব? এটা কি দিতে পারে? কিন্তু আদানির সাথে অসম চুক্তি করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিলেন, অথবা ভবিষ্যতের জন্য নিজের সেফটির জন্য তার সাথে চুক্তি করে রেখেছিলেন, আমি যদি পালিয়ে যাই তাহলে তুমি আমাদের ভরণ পোষণ করো। এই কারণে আদানি বলে উৎপাদন কমিয়ে দিয়েছে, যে বাদ বাকি টাকা না দিলে আমরা ওই রকম চুক্তি অনুযায়ী আমরা বিদ্যুৎ দেব। আর যদি টাকা না দেওয়া, নির্দিষ্ট টাইমের মধ্যে যদি টাকা না দেওয়া হয় তাহলে বন্ধই করে দেবেন। এইটা সম্ভব? শেখ হাসিনার এই একটা চুক্তির ঘটনা আমরা জানলাম, আরো কত যে চুক্তি এরকম রয়েছে। আমরা তো সেই সময় গণমাধ্যমে শুনেছি 2010 সালে যে 50টির মতো গোপন চুক্তি করে এসছেন একবার ভারত সফর। তাহলে 2024 সাল পর্যন্ত আরো কত কি তিনি করেছেন তার কোন দেশ বিরোধী, জনগণ বিরোধী একটি সরকার ক্ষমতায় ছিল বলেই ওরা জনগণের ভালো, জনগণের উৎকর্ষ লাভ করে, জনগণ বিশুদ্ধ বাতাস নিতে পারে, নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, এই দিকে তাকাই। বাংলাদেশের প্রতিটি পরিবেশ বিজ্ঞানী, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী, এমনকি ভারতের পরিবেশ বিজ্ঞানীরাও বলেছে রামপাল কয়লা পড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য এটা নিরাপত্তাহীন, সুন্দরবনকে ধ্বংস করবে। কারণ সুন্দরবন হচ্ছে বাংলাদেশের অক্সিজেন কেন্দ্র, সেটা ধ্বংস হয়ে যাবে। আপনি কথা শুনেন, আপনি তাদের সাথে চুক্তি করেছেন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র, সেটাও মাঝে মাঝে বন্ধ থাকে, এবং অত্যন্ত নিম্নমানের কয়লা দিয়ে এই রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করা হয় বা চালু করা হবে। এইটা একটা দেশের শাসক, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোন শাসক এই কাজ করতে পারে না। এটা একমাত্র অনির্বাচিত যে শাসক তারাই এই কাজটি করতে পারে, এবং তারাই এই কাজটি করেছে। সুতরাং সবকিছু ভালোভাবে চলার জন্য এখানে নাগরিক সমাজ যারা দেশ নিয়ে ভেবেছে এবং ভাবতে গিয়ে যাদের উপর আক্রমণ হয়েছে, সেটা তো শুধু বিরোধী দল না, বিরোধী দলের উপর অত্যাচার হয়েছে, বিএনপির উপর অত্যাচার হয়েছে, খুন অনেক বেশি হয়েছে, এমনকি নাগরিকদের তো ছাড় দেয়নি, মিডিয়াকে ছাড় দেয়নি, গণমাধ্যমকে ছাড় দেয়নি কোনোভাবে। যাই হোক, আবার যাতে কোন ফ্যাসিবাদের উত্থান না হয়, এই জন্য আজকে গণতান্ত্রিক আন্দোলনে যারা যুক্ত ছিলেন, ছাত্র জনতা, সকল গণতন্ত্রবাদী বিরোধী দল, সকল পেশাজীবী সংগঠন, সব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে ফ্যাসিবাদের উত্থানকে প্রতিহত করতে। আমি আপনাদের সামনে একটি কথা পরিষ্কার করতে চাই। আপনারা জানেন গতকাল আমার একটি বক্তব্য ছিল, এখানে আমারও একটু ভুল হয়েছে।
হচ্ছে আমরা 2000 অসুস্থ বারবার কেন আসে আসতে হবে আচ্ছা ওকে হাসপাতালে নিয়ে যান। আমি বলি আমরা 2005 সালে বসেন সবাই, সর্বশেষ 5 সালে সর্বশেষ বঙ্গভবনে গেছি। বক্তব্যটা দিতে জানিস ভাই, বলেন। বঙ্গভবনে আমরা ঢুকলে প্রথমে যে বড় হলঘর, সেখানে সবার ছবি থাকে, সকল রাষ্ট্রপতি, এমনকি আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সকল রাষ্ট্রপতির ছবি থাকে। তো আমার মনে ওইটাই আছে। কালকে যখন একটি সংবাদ পাই শেখ মুজিবের ছবি নামানো হয়েছে, তখন আমি মনে হয়েছে যে এটা উচিত হয়, কারণ আমি এটা বলেছি কিন্তু কালকে, প্লিজ, আমি বলেছি ওইটা মনে রেখে যে আমি জানি যে বঙ্গভবনে সব রাষ্ট্রপতির ছবি থাকে, তো ওইটা আমার মনে আছে। কিন্তু কালকে খবরের কাগজে দেখলাম যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়েছে। ওই প্রসঙ্গে আমি বলেছি এটা নামানো হয়নি, কিন্তু সব সময় সব কালে সব রাষ্ট্রপতির ছবি সেখানে আছে। একবার শুধু ব্যতিক্রম হয়েছিল, খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন। 7ই নভেম্বর জিয়াউর রহমান যখন ক্ষমতার পাদপ্রদীপের আলোয় আসেন, তখন তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছেন। এটা ঠিক, আমি এই কথাটি আবার মনে আছে। কিন্তু ওই সংবাদের মধ্যে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই ছবিটি নয়, যেখানে সব রাষ্ট্রপতির ছবি আছে ওই ছবিটি নয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার যে ফ্যাসিবাদী যে শাসন, সেই শাসনে একটি আইন করেছিলেন যে প্রতিটি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। এটা তো ফ্যাসিবাদী আইন, শেখ হাসিনার করা আইন। এই আইন তো আগে ছিল না। বঙ্গভবনের আরেকটি কক্ষে সম্ভবত সেখানে শপথ টপথ হয়, সেইখানে একটা ছবি ছিল। উপদেষ্টা মহোদয় যে ছবিটি নামিয়েছেন সেটি হলো ওই যে রুমে একটি ছবি আছে সেইটা, কিন্তু যেখানে সবার ছবি আছে, একবার সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সব রাষ্ট্রপতির ছবি আছে, সেখান থেকে নামায়নি। তো এইটা তথ্যের ভুল শুধু এইটুকু, যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে, সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব। আমি ভেবেছিলাম যে ওইখান থেকে নামানো হয়েছে। আর বিএনপি তো সবসময় গণতন্ত্রের সহাবস্থানের একটি কথা আছে, সবসময় সেই সহাবস্থান সম্প্রীতির বিষয়টা বিএনপি সবসময় শো করেছে। শেখ মুজিবুর রহমানের কবরে জিয়ারত করেছেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়ারত করেছেন, দেশটা তারেক রহমান জিয়ারত করেছেন। এইটা বিএনপির উদারতা, এইটা বিএনপির সহমর্মী, বিএনপির মানে সহাবস্থানের যে মানে রাজনৈতিক চিন্তা, সেইখান থেকে। হ্যাঁ, শেখ মুজিবের তিনি বাকশাল করেছেন, তিনিও গণতন্ত্র হত্যা করেছেন, এই ব্যাপারে আমাদের কঠোর সমালোচনা আছে। আবার জাতীয় রাজনীতির আন্দোলনে তার একটা অবদানও আছে। আপনার যদি আমরা স্বাধিকারের বিষয়টি দেখি সেটা তো, তিনি স্বাধীনতার পরেই তো তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তো সেই হিসাবে তার ছবিটাও সেখানে আছে। তো সেখান ওইটা তো আমরা ইয়ে করি না, ওই বিষয়টার ব্যাপারে আমি মনে করেছিলাম যে সেখান থেকে নামানো হয়েছে, সেটা না। শেখ হাসিনার ফ্যাসিবাদী আইনে যে একবারে পার্মানেন্ট ছবি থাকতে হবে, সেই ছবিটি নামানো হয়েছে। তো সুতরাং ওইটা সঠিক আছে। আবার ওইখানটাই জাস্ট একটু ভুল হয়েছে, যেটা আমি আজকে আপনাদের সামনে এখানে পরিষ্কার করছি। তো এই যে এই সম্প্রীতির যে পরিবেশ, এই যে সহাবস্থানের পরিবেশ, এটা শেখ হাসিনাই নষ্ট করেছে। শেখ হাসিনাই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে নিয়ে যে
কুরুচিপূর্ণ কথা বলেছেন, এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তো বিএনপি কিন্তু তার যে ঔদার্য, তার যে সুরুচি, তার যে গণতান্ত্রিক চেতনা, ডেমোক্রেটিক মাইন্ড সবসময় শো করেছে, সবসময় সেটা দেখিয়েছে। এটাই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কামরুজ্জামান জাপানে আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। দোয়া শুরু করে দেন। এখনই আমাদের দোয়া সংক্ষেপে দোয়া